একটা রিয়েলাইজেশন আমার আসছে, এই যে 1 মাস বা 1.5 মাস আমি ফিল্ড লেভেলে গিয়ে অফিসারদের কথা শুনেছি, তারপরে হচ্ছে জনগণের কথা শুনেছি, আমলাদের কথা শুনেছি। একটা রিয়েলাইজেশন আসছে যে তাদের অ্যাপ্রোচ দেখে, স্যাররা আছেন এখানে, স্যার বেয়াদবি মাফ করবেন, একটা রিয়েলাইজেশন এসেছে যে মানে জীবনে যাই করি বিসিএস দেব না। একটা কারণ হচ্ছে এই যে আপনারা বলেন না যে বিসিএস এর যারা কর্মকর্তা আছে তাদেরকে হচ্ছে মানুষ স্যার স্যার বলে সম্বোধন করে এবং তারা হচ্ছে সাধারণ মানুষকে অ্যাক্সেস দেয় না। একেবারে আপনারা সচিবালয়ে থাকেন, মানে একটা হার্ডলি ট্রুথ, একজন সচিব, যুগ্ম সচিব বা হচ্ছে একজন উপসচিব বা একজন হচ্ছে ইউএনও বা একজন ডিসি, তার সিনিয়রের সাথে তার যে একটা ইন্টারঅ্যাকশনটা হয়, ওই ইন্টারঅ্যাকশনটা আপনাদের দেখার সুযোগ হয়েছে কিনা আমি জানি না। মানে তারা যে পাবলিক সার্ভেন্ট আমরা বলি, মানে পাবলিক সার্ভেন্ট বলি, তারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট না, তারা হচ্ছে আপনার তার সিনিয়রের সার্ভেন্ট। মানে হাউ দে অ্যাপ্রোচ, আপনি আসলে এতটা হীনমন্যতায় তারা ভোগে, তারা মানুষের জন্য আসলে কাজ করবে কি মানে আমি জানি না। এই হীনমন্যতা দেখে আসলে আমার বিসিএস দেওয়ার ইচ্ছা চলে গেছে, বুঝতে পারছেন? আজকে আপনাদের আসলে আমি একটা বিষয় খুব আশাহত হয়েছি যে আপনারা অনেক প্রশ্ন করেছেন, অনেক জায়গা থেকে কথা বলেছেন, অনেক ভালো কথা বলেছেন। আপনাদের যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন, তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল। সেই জায়গা থেকে আপনারা মানে একটু ঘাটতি দেখা গেছে। আপনার আসলে সর্বপ্রথম যে কোশ্চেনটা করা দরকার ছিল যে এই 50 বছর যখন স্যাররা বলেন যে 23টা কমিশন হয়েছে, 23টা কমিশন কেন ইফিশিয়েন্টলি কাজ করতে পারে না? আচ্ছা আপনারা না 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 ঠিক আছে, না ঠিক আছে, না ঠিক আছে, না আমি কথা বলা শুরু করেছি মাত্র, আপনি আমাদেরকে কথা বলতে দেন। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক না 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 আপনি কথা বলা তো মাত্র শুরু করেছিলাম, আপনার কয়টা কথা বলা শুরু হয়েছে? আপনি চেয়ারম্যান আমাকে থামিয়ে দিলেন। আপনি আগে তো বিতর্ক জড়াই গেছেন, আপনি আগে বিতর্ক জড়াই গেছেন। হোক না, আমরা শুনি ঠান্ডা মাথায়। এইভাবে যদি সময় নিয়ে কথা বলতে হয় তাহলে আমাদেরকে সময় নিয়ে কথা বলতে দিতে হবে। বলো তুমি সময়টা তো আমাদের কথা বলার দরকার নাই। আচ্ছা আমির ভাই, আপনারা কথা বলেন। Let me finish my sentence, please. Okay. এইটা ঠিক আছে, আচ্ছা আমি সেন্টেন্সটা শেষ করি। হ্যাঁ, সেন্টেন্সটা শেষ করি। আপনাদের একটা প্রশ্ন করার দরকার ছিল, সেটা বলতেছি আমি। এই প্রশ্নটা আপনারা করেন নাই। আহা প্লিজ প্লিজ, কমিশনের ব্যাপারে যে বলা হয়েছে এর আগের বক্তব্য আপনি কি সেটা শুনেছেন? আমার সেন্টেন্সটা, let me finish my sentence, please. শেষ করো। আমরা বলছি ডিসিরা নিজেদেরকে লর্ড মনে করে, ইউরা নিজেদেরকে লর্ড মনে করে, মানে পুরো সিভিল সার্ভিসটা নিজেদেরকে লর্ড মনে করে। আপনি তখন কোথায় ছিলেন? আপনি বলছেন আপনি মাত্র সেদিন অনার্স ভর্তি দিয়েছেন। এখানে আমরা যারা আছি সবাই 25 থেকে 30 বছর আগে অনার্স মাস্টার শেষ করেছি। ওই অঞ্চল গ্রাজুয়েট ফ্রম পাবলিক ইউনিভার্সিটি। সো আপনার যে ল্যাকিং সেটা আপনি বলেন বিকজ আপনি হচ্ছেন এখানে কমিশনের সদস্য হিসেবে আছেন। আপনি তো সাংবাদিকরা কি করবে করবে না সে করে নিতে হচ্ছে, সাংবাদিকদের জানা আছে। আচ্ছা তুমি বলো। আচ্ছা ঠিক আছে, প্লিজ প্লিজ আপনারা শোনেন, শোনেন, না না শোনেন শোনেন শোনেন, প্লিজ লিসেন টু মি। সেটা হলো যে ইউ আর trying to accuse a person, a very young person who is still a student, তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না, কিন্তু সে জেল খেটেছে, জেল থেকে বের হয়ে আসছে এবং এই আন্দোলন করেছে। আন্দোলন তো আপনারা এখানে যারা আমরা কেউ করি নাই।
আমি জানতে এসে আপনি মাইক বন্ধ করে দিয়েছেন, আপনি এটা পারেন না। আপনি তাকে আমি আমাদের কথা কেন সাপোর্ট করবেন না? আমি- আমরা আন্দোলন করিনি। আমি শোনেন আপনারা আমার কথাটা না আমার কথাটা শোনেন প্লিজ আপনারা আমার কথাটা শোনেন এখানে দুটো জিনিস আছে প্লিজ আমার আপনারা এই শোনেন আপনারা না আপনারা আমরা স্যার এই যে 15 বছর আমরা রিপোর্ট করছি, একটা শব্দ লিখতে গেলে একটা সেন্টেন্স আমি জানি আমি সেটা আমি বুঝবো না কেন? বুঝবেন না, কারণ আপনি বিমানের চেয়ারম্যান, এখানে কমিশনের চাকরি চলে গেলে বিমানের চেয়ারম্যান আমি শোনেন, কথা বলছেন খুবই আমি চাকরি না আমি কোনো চাকরি করি না, আমি কোনো চাকরি করি না, না আমি চাকরি করি না। আপনি কয়টা দপ্তর থেকে ইনফরমেশন নিয়েছেন যে কি ধরনের প্রবলেম হয়, কি ধরনের ফর্ম আছে, সেই ফর্মে কি পরিবর্তন আনতে হবে? সেটা যদি না হয় এই কমিশন কিসের কমিশন? আপনি তো কথা বলতে দিচ্ছেন না। এখন এই পরিস্থিতিতে আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আপনি কয়টা সরকারি অফিস থেকে চার্ট নিয়েছেন যে এই সেবা প্রদানের যে চার্ট দেওয়া আমরা আপনি কয়জন কর্মচারী কি কারণে ইউ হ্যাভ দিস তাহলে তো এই কমিশন জনস্বার্থের কমিশন না তো হোয়াট মেক্স ইউ ফিল যে আমরা তথ্য নেই নাই? হাউ ডিড ইউ কনক্লুড দিস? 1 নম্বর। 2 নম্বর হলো যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে হ্যাঁ, সাংবাদিকরা যখন এই আন্দোলন হয়েছে সাংবাদিকরা ছিলেন এবং অনেক সাংবাদিক আহত হয়েছেন, বাট আন্দোলন শোনেন, মারা গেছে, শুনেন আপনারা যদি আমাদেরকে কিন্তু আমাদের স্বপন ভাই বাসার ভাই প্রথমে বলেছিল যে আপনারা আগে বলেন দেন আমরা বলবো, আপনারাই বলছেন আমাদেরকে বলতে দেন, কিন্তু আমরা যখন বলতে আছি আপনারা কেউ শুনতেছেন না শুনতে যাই না কেন? শুনেন নাই তো না পরিপ্রেক্ষিতে আপনারা আমাদের 1 মিনিট কথা পরিপ্রেক্ষিতে 3 মিনিট রিপ্লাই দিয়েছেন। জনপ্রশাসনকে আরো মানে কুঠারিবদ্ধ করার জন্য রিফর্ম করতেছে না। জনপ্রশাসন করার জন্য আপনারা বসেন। আচ্ছা ঠিক আছে, দ্যাট ইজ ইউর ভিউ, পারফেক্টলি অলরাইট, দ্যাটস পারফেক্টলি অলরাইট। কিন্তু কথাটা হলো আমরা আমাদের সঙ্গে একজন ছাত্র প্রতিনিধি আছে যে ওই সরকার দিয়েছে এবং প্রত্যেক কমিশনে একজন করে ছাত্র প্রতিনিধি দিয়েছে। সেইটা আমরা যদি না শুনবার জন্য হতো তাহলে আপনাদেরকে এই যে এতক্ষণ আপনার কথা বললাম, আপনারা যখন কোনো একটা ইস্যু রেইজ করেন তখন তো সেটা বলতেই হবে। সেই জন্য আমরা কোনটা আহা আমি না আচ্ছা শোনেন আপনারা শোনেন প্লিজ আপনারা একটা কথা বোঝার চেষ্টা করেন, সেটা হলো আন্দোলন ছাত্ররা করেছে এবং সেই আন্দোলন আপনারা কভার করেছেন এবং সেইটা করতে গিয়ে আমি প্লিজ কথাটা শেষ করি। বিষয়টা সেই রকমই, আপনারা কভার করেছেন এবং সেই কভার করতে গিয়ে আপনারা অনেকেই
স্বাভাবিকভাবেই যেহেতু আপনারা কাভার করতে গেছেন আন্দোলনটা, কাজে আপনারা পুলিশের গুলির সামনে ছিলেন এবং আপনারা আহত হয়েছে, নিহত হয়েছেন, এর দোষ কেউ অস্বীকার করবে না। কি একটা বিষয় হলো যে আপনি অনেকক্ষণ কথা বললেন, আমি একজন কথা বলতে দেন, ক্লিয়ার হবে। হ্যাঁ, একজন বলেছে আমি আপনার এতজনই হলো মানে 5ই আগস্টের পর সরকারি এত কর্মকর্তাদের প্রমোশন এবং তাদেরকে পদায়ন এবং তাদেরকে পুনর্বাসন করা কেন দরকার হলো? তারা তো আন্দোলনে ছিল না, ছিল না। তারা কই ছিল? আপনি বলেন সাংবাদিকরা কিছু করেন, আমি আপনার কথাও যদি আমি কিছু করে নাই বললেন এই তো কিভাবে জানলো? আমি আমি তো বলি নাই যে পুনর্বাসন যদি করার দরকার ছিল, পদায়নের জন্য সচিবালয়ে মারামারি, হাতাহাতি, এই ক্যাবিনেট সেক্রেটারি রুমের মধ্যে সামনে হলো যে অনশন, এগুলা কারা করছে? তারা কি, তাদের ভূমিকা কি ছিল? ছিল না। কিন্তু সুযোগ সুবিধা সরকারি কর্মকর্তারা সব সময় আগায়া। আপনারা কেউ এই সরকার আসার পর কোন সাংবাদিকের বিষয়ে পথ প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, তাদের বিষয়ে কোনো খবর নেওয়ার চেষ্টা করছে? করে নাই। সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানোর জন্য সুপারিশ চলতেছে, কোন সাংবাদিকের আগের বেতন পায় কিনা সেটা কেউ খবর নিচ্ছে? কোন চিকিৎসা সহায়তা খবর নেই। আপনি কিছু লাগবে না, সচিবালয়ের মধ্যে যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে নরমাল কোন সাংবাদিকরা চিকিৎসা পায় না, সরকারি কর্মকর্তা হইতে হয়। আপনি আমাকে যদি ব্লেম দেন দিতে পারবেন, কিন্তু আপনি নিজের জায়গা থেকে কি করছেন আগে সেটা দেখতে হবে। আর আরেকটা বিষয় বলি, উনি শেষ করে আমি একটা কনক্লুশন করে দিই। কথাটা কিরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ করে আন্দোলন তারা করছে কিনা, তারা আজকে পোস্ট পদবিতে আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, এইভাবে যদি জেনারেলাইজ করেন না সবকিছু ধ্বংস হয়ে যাবে। আপনারা শুরু থেকে ভালো করছেন, কিন্তু শেষে এসে আপনারা মোটেও স্যার যে বক্তব্যগুলো দিচ্ছেন সেটা আমরা নিতে পারতেছি। আরেকটি বিষয় ছাত্র ছোট ভাইরে বলি যে ভাইয়া, আমরা সব দীর্ঘদিন ধরে কিন্তু এখানে যারা সরকারি কর্মকর্তা আছে তাদের সাথে মানে কাজের পারপাসে করতে করতে আমরা অনেক কিছু দেখি, আমরাই সব কথা বলি। এই যে বালিশ কাণ্ড যেটা, সেইটা কিন্তু অন্য কেউ এসে উদ্ধার করে নাই, সেটা সাংবাদিকরাই উদ্ধার করেছে। আর এই শিক্ষার্থীরা আহত বা নিহত, এটা টিভিতে যতটুকু কম দেখাইছে, কিন্তু কোন পত্রিকা কম লিখছে এটা কেউ বলতে পারবে না। উদাহরণ এনে যোগ করি যে তিনজন উপদেষ্টা আমাদের অফিসে গেছিলেন। আজকে সবসময় জেনারেলাইজ করা ফেসিবাদের সাংবাদিক এই সেই হেন তেন, কিন্তু আগের মন্ত্রীদের যে প্রশ্ন করা হয়েছে সেই ভিডিওগুলো এখনো আছে, যদি অনুগ্রহ করে আপনারা সবাই দেখেন, আপনারা সমৃদ্ধ হবেন, আমরাও সমৃদ্ধ হব। আর আমার যারা সহকর্মী আছে, আপনার বয়সী তরুণ, একটা কথা বলে ফেলতে পারেন, মাত্র অনার্স শেষ করতে, আপনার চেয়ে রক্ত গরম আমাদেরও কারো কম ছিল না। এবং এখানে আমি বলতে পারি যে অনেকেই আছে ছাত্র রাজনীতির সভাপতি সেক্রেটারি ছিল, বাম দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠনে, আপনি হয়তোবা চিনেন না বা জানেন না। এর মানে এই না যে আজকে আপনি পদে বসছেন দেখে বা এই সম্মানের জায়গায় বসতে দেখে তাদেরকে মানে আপনার দৃষ্টিতে সব দেখবেন, ৭১-এর অস্বীকার করা যাবে না ভাইয়া। আচ্ছা, একটা জিনিস হলো আমি যেটা বলতে চাই সেটা হলো, মেহেদী যখন তার বক্তব্য শুরু করেছে প্রথমেই সে বলেছে যে এই জনপ্রশাসনের সব কিছু দেখে সে ঠিক করেছে যে সে বিসিএস পরীক্ষা দেবে না। তার মানে এইটা আমরা যারা এখানে অন্য যারা সরকারি চাকরি করতাম আমাদের সবাইকেই সে হার্ট করে নাই, ডিজোন করেছে, বলেছে যে আমরা ভালো কাজ করি নাই। তা আমি তো রিয়েক্ট করি নাই, বিকজ সে ছাত্র মানুষ, সে বলতেছে, রিয়েক্ট করার কিছু নেই, তার বয়সের বিষয়টা চিন্তা করতে হবে। আর আরেকটা হলো যে হ্যাঁ ঠিক আছে, আমি এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে আমাদের এই যে আন্দোলন হয়েছে এটা কাভার করতে গিয়ে আপনারা অনেকেই নানানভাবে আহত হয়েছেন, মারা গেছে কেউ কেউ, এটা স্বাভাবিক, এটা হয়েছে। আহা, আপনি শোনেন আহা, আচ্ছা শোনেন, না শোনেন আপনি না আমার প্রশ্নটা হলো,
আপনি যে গিয়েছেন ওখানে, আপনি সাংবাদিক হিসেবে তো গেছিলেন। আমার কথাটা হলো, না না, দায়িত্ববোধের জায়গা থেকে গেছেন। সবাই সাংবাদিক হিসেবে যায় না, ডিউটির বাইরে আমরাও গিয়েছি। ভালো কথা। স্যার উনি আমাদের প্লিজ বলেন, প্লিজ বলেন। নেতৃত্ব দিয়েছেন। ভাইয়ের কথা শুনুন। একটু বলে শেষ করো। আমাদের গর্বের সম্পদ। বাংলাদেশ না, সমস্ত পৃথিবীতে যে 3 জন মৃত চৌধুরী, তার মধ্যে আপনি একজন। আপনার জন্ম বাংলাদেশে, আমার মতো হতভাগা শ্রমিকের জন্ম বাংলাদেশে। এই কারণে আমি অহংকার বোধ করি। স্যার, আর এই ছাত্র আন্দোলন শুধুমাত্র ছাত্র আন্দোলন নয় স্যার, ছাত্র জনতার আন্দোলন। জনতার মধ্যে স্যার আমি ছিলাম স্যার। ছাত্র আন্দোলনের মধ্যে আমার সন্তান ছিল। আমরা আমাদের কোলের সন্তানকে মাঠে নামিয়ে দিয়েছি স্যার। কোনোভাবেই স্যার এটিকে কুক্ষিগত করা যাবে না, করা যাবে না, করা যাবে না। আর শুধুমাত্র কভার করার জন্য তো স্যার যায়নি। আমি সচিবালয় মিডিয়ার রিপোর্টার। আমার দায়িত্ব স্যার সচিবালয়ের এই 4 দেওয়ালের মধ্যে। সচিবালয়ের বাইরে যদি একজন মন্ত্রী মরে পড়ে থাকে, অফিসের মধ্যে আমার দায়িত্বের মধ্যে পড়ে না, একটি সচিবালয়ের বাইরে হয়েছে। কিন্তু স্যার গত জুলাই এবং আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে, আমরা সবাই কিন্তু সেই আন্দোলনে শরীক হয়েছি, সমর্থন জুগিয়েছি স্যার, সমর্থন জুগিয়েছি। আর ছাত্র প্রতিনিধি আমাদের সন্তানরাও জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, দেশের বাইরে পড়ে। আমরা এই সচিবালয়ে সবচেয়ে জুনিয়র যে কর্মকর্তার সঙ্গে ডিল করি, উনি জেলা প্রশাসক। সবচেয়ে জুনিয়র কর্মচারী এই সচিবালয়, যিনি অনেক মিটিং এ দেখছি সাবেক ডিসি ছিলেন, সেই মিটিং এ বসার চেয়ার পর্যন্ত পান না। ডিসি সাহেবকে, সবচেয়ে জুনিয়র কর্মকর্তা ডিসি কে আমরা ডিল করি। আপনি কোন সেন্সে বললেন? আপনি মাস্টার্স পরীক্ষা করেছেন, আপনি ছাত্র মানুষ। না, মাস্টার্স না, অনার্স করেছে। অনার্স পাস করেছেন। পাস করে নাই, পরীক্ষা দিয়েছে। যথেষ্ট ম্যাচিউর স্যার, যথেষ্ট ম্যাচিউর। কি করে বললেন? তোমরা পড়াশোনা করে আসেনি? পড়াশোনা না করলে ডক্টর মোখলেছুর রহমান সাহেবকে ডিল করে কিভাবে? পড়াশোনা না করলে মঈন চৌধুরী সাহেবের সামনে কথা বলি কিভাবে? তুমি বলো না। আচ্ছা, আমি না বলো। আপনাদের প্রতি দরদ আছে, আপনাদের প্রতি মায়া আছে, আপনাদের প্রতি মমতা আছে এবং থাকবে এই কারণে আপনাদের মতো সন্তানরা আমার ঘরে আছে। আপনারা সেই জায়গা থেকে রাখেন, আমাদেরকে অস্বীকার করেন না। শিকড়কে অস্বীকার করে বড় হওয়া যায় না। বাপের ইজ্জত না থাকলে সন্তান বড় হয় না। আপনাকে ধন্যবাদ স্যার, আপনার কথা থ্যাংক ইউ। আচ্ছা, এখন ও কথা বলেন। আমি 2 মিনিট কথা বলবো। দয়া করে আমার শব্দ চয়নে যদি আপনারা কোনো কষ্ট করে থাকেন, আমি সরি। এখন কথা হচ্ছে, মানে আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের 80 বছরে 4টা বড় বড় বিপ্লব হয়েছে। আমি ওই কথাটা বলতে চাইছিলাম। এবং এই 4টা বড় বড় বিপ্লব পরিবর্তনের জন্য হয়েছে, এবং পরিবর্তনটা হয় নাই। এবং এই সময়ে যে পরিবর্তনটা হয়েছে, 24-এর আন্দোলনের পরিবর্তনের মাধ্যমে যে একটা মূল কমিশন হয়েছে অথবা অন্যান্য সংস্কার কমিশনগুলো হয়েছে, এই সংস্কার কমিশনগুলো কেন এক্সক্লুসিভ এবং কেন আরো বেশি ভূমিকা পালন করতে হবে? এই সংস্কার কমিশনটা কেন আরো 23টা কমিশনের মতো না? আমার প্রশ্নটা ছিল ওই জায়গা। আমরা যদি দেখি যে সবাই ফিল্ড লেভেলে আমরা কথাবার্তা বলেছি, সকল আমলারা তাদের সুবিধার জন্য কথা বলেছে। আমি কিন্তু প্রথমেই আমি যেখানে আপনারা বলেছেন যে আমার দায়িত্ব নিয়েছি, আমি বড় বড় কথা বিষয়টা কিন্তু এমন না। আমি কিন্তু আরো বেশি তাদের সামনে আরো কথা বলেছি। আমি সারা ছিলেন, তাদের সামনে আরো করে কথা বলেছি। তারা গাড়ির লোন নিয়ে কথা বলেছে, যে তারা গাড়ির লোনের টাকা কেন কম, তারা কেন এই কারণে এত বেশি। কিন্তু জনগণের স্বার্থে, জনগণের সেবা দেওয়ার জন্য, তাদের কাজটাকে আরো বেশি গতিশীল করার জন্য আরো কি মডার্ন টেকনিক ইউজ করা যায়, পৃথিবীর অন্যান্য দেশে কোন কোন টেকনিক গুলো ইউজ করেছে, বাংলাদেশের কনটেক্সটে যারা ছিল, যেমন মালয়েশিয়া ছিল, সিঙ্গাপুর ছিল, কোরিয়া ছিল, এই বাংলাদেশ সমসাময়িক সময়ে কিন্তু এই দেশগুলো প্রতিষ্ঠা লাভ করেছে 70 সাল বা 50-60 সালের পরে। এই জায়গা থেকে বাংলাদেশ কেন ওই জায়গাটা থেকে ঘুরে দাঁড়াতে পারবে না? এই কনটেক্সট থেকে ওই জায়গাটায় প্রশ্নটা করা হয় না। আমি সেটা বলতে চাচ্ছিলাম আর কি। এখন স্যার আমি ওই জায়গাটায় বলতে যাচ্ছিলাম
যে আমাদের আজকে সবাই বলতেছে, স্যাররা বলতেছে, আমি খুব বেশি আমি ইয়ে করি যে পরীক্ষা দেওয়ার মাধ্যমে হচ্ছে পদোন্নতি হবে। এটা কেন মানে আমি আমার জায়গা থেকে বলছি, আমি আপনাদের জায়গা থেকে প্রশ্নটা করতাম যে একটা সরকারি অফিসার তার পারফরম্যান্সের মাধ্যমে কেন তার পদোন্নতি হবে না? আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষার্থী, আমাকে এটা শেখানো হয়েছে পারফরম্যান্স ম্যানেজমেন্ট। আপনারা প্রাইভেট কোম্পানিগুলোতে চাকরি করেন, যদি আপনাদের পারফরম্যান্স ম্যানেজমেন্ট যদি বেশি হয়, আপনাদের পারফরম্যান্স একটা এসিআর রিপোর্ট আপনারা কন্টিনিউ করেন, সেই এসিআর রিপোর্ট নিয়ে সরকারি কর্মকর্তাদের অনেক বেশি দুর্নীতি হয়। ইচ্ছা মতো আপনাদের হচ্ছে রিপোর্ট দেওয়া যায়, 98-99 দেওয়া যায়, সারা জানা ভালো করে। সেই জায়গায় আসলে কি সেই কর্মকর্তাটা 98-99 পাওয়ার যোগ্য কিনা, এবং 98-99 পাওয়ার পরে সে হচ্ছে সেই প্রমোশনটা ডিজার্ভ করে কিনা, এবং সে যে প্রমোশনটা ডিজার্ভ করতো সে আসলে প্রমোশনটা ডিজার্ভ পাচ্ছে কিনা, সেই জায়গাটা আসলে আমি চাচ্ছিলাম যে আপনারা প্রশ্নটা করবেন। আপনাদের জায়গা থেকে জায়গা থাকলে আমি ওই প্রশ্নটা করতাম, এটাই আমি বলতে চাইছিলাম। মানে হয়তো আপনারা ভুল বুঝতে পারছেন বা আমি বুঝাতে পারি না, এজন্য আমি সরি। এখন কথা হচ্ছে এটা তো পদোন্নতির মধ্যেই থাকলে অফিস আমাদের জন্য থাকতে হবে, এটা তো আমি শেষ করি স্যার। আমির ভাই যাবেন, আপনি কন্টিনিউ করেন। না না বসেন, আমির ভাই বসেন। শোনেন, আমরা শেষ করি। না না এত কথা বলার দরকার নেই, শেষ করতে দেন। আপনি বলছেন না আমিরুল ভাই, নো আমিরুল ভাই শেষ করেন, এখানে আমরা সবাই কথা বলতে প্লিজ প্লিজ শেষ করুন, প্লিজ শেষ করুন স্যার আমি শেষ করুন। না 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 রাখো 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 শেষ করুন। নেগেটিভ কিছু বলুন। আচ্ছা এখন শোনেন শোনেন, এই রাখো রাখো একটু রাখো রাখো। আচ্ছা না 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 তুমি 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 একটু 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 শোনেন শোনেন শোনেন, আমার একটা অনুরোধ আপনাদের কাছে, যে আপনারা যে লেভেলে কাজ করেন, আপনারা যে বয়সের, এখন যেটা হচ্ছে এটা কিন্তু সেই পজিশন এবং সেই বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না। আমি অত্যন্ত দুঃখিত আপনাদের আচরণে, এবং আপনারা প্রত্যেকেই যেভাবে কথা বলতে যাচ্ছেন, প্রত্যেকে বলতে আমি যারা কথা বলতে চাচ্ছেন সবাইকে না, অনেকেই বসে আছেন, আমি খুবই দুঃখিত। আমার চাকরি জীবনে কিংবা আমার এই 81 বছর বয়সে আমি এই ধরনের পরিস্থিতি কোনোদিন দেখি নাই।